পড়ন্ত বিকেল, আকাশটা তেমন পরিষ্কার না। মাহি বসে আছে ছাদের এক কোণে একাকী। উদাসী মনটা আকাশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঢেউ খেলে বেড়াচ্ছে। ভাবনার মাঝে মাহির বান্ধবী মায়া এসে দাঁড়ালো। মাহি চোখ তুলে তাকাতেই মায়াকে দেখে মুখের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু মুখে কোনো কথা নেই মাহির। মাহি, আমি কি তোর পাশে বসবো? মাহি ইশারায় মায়াকে তার পাশে বসতে বলল। কেমন আছিস মাহি? মাহি হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ ভালো আছি। সত্যি কি ভালো আছিস? মাহি নিশ্চুপ। মাহির হাত ধরে বলে, মাহি সত্যি করে বলতো, তুই কি সত্যি ভালো আছিস? আমতা করে কষ্টে টোক গিলে তারপর বলল, হ্যাঁ ভালো আছি। আমি তোকে ছোটবেলা থেকেই চিনি, তুই একদম ভালো নেই। তোর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোর বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ার কথায় আচমকায় মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। একটু পর হাত দিয়ে পানিটা মুছে নিচ্ছে। মায়া, বাবা কেমন আছে? মিম কেমন আছে? কতদিন হলো মিমকে দেখি না। আমার কাছে একবারও আসেনি মিম। ছোটবেলা থেকে কত আদর করেছি, নিজের বোনের মতো জেনেছি, কখনো সৎ বোন মনে করিনি। দীর্ঘশ্বাস নিল মাহি। সবাই ভালো আছে মাহি, হয়তো কিছুদিনের মধ্যে বিয়েও হয়ে যাবে। তাই? আপন মা না থাকলে তো সুখের অভাব হয় না মাহি। আজ তুই যদি তোর নিজের মেয়ে হইতি, তাহলে কি পারতো তোকে এই পরিবারে বিয়ে দিতে? পারতো না। তাই তো সবাই বলে সৎমা কখনো আপন হয় না। নিজের মেয়ে কতগুলো প্রেম করছে, কই ওকে তো বিয়ে দিয়ে দেয়নি। আর তুই বিনা অপরাধে এত বড় শাস্তি পাচ্ছিস। মাহি, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবি না তো? কি কথা বল। রাগ করবো না, সত্যি করে বলবি? কেন, তুই কি কখনো আমাকে মিথ্যে বলতে শুনেছিস? না দোস্ত, আচ্ছা সরি। পরপর মায়ের জিজ্ঞেস করলে, তুই তো আরফান ভাইকে ভীষণ ভালোবাসতি তাই না? আরফানের নামটা শুনে যেন হাতুড়ি দিয়ে বাড়ি দিল মাহির বুকে। মায়ার কথাটা শুনতে মাহি অন্য জগতে চলে যায়। মায়া মাহিকে অন্যমনস্ক দেখে গায়ে টাচ করতে মাহি আবারও কল্পনা জগৎ থেকে ফিরে আসে। আগে বাসতাম, কিন্তু এখন বাসি না। বিয়ে হয়েছে আমার মায়া। আর এসব কথা বলে তুই কি বোঝাতে চাচ্ছিস? কিছু বোঝাতে চাচ্ছি না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা আজ না হয় বললি, কিন্তু ফার্দার এসব কথা বলার সাহস করবি না। ওকে। মাহি, আরেকটা কথা বলবো। বল। আরফান ভাই এখন মোটামুটি সুস্থ হয়েছে, তোকে একটিবার দেখতে চাচ্ছে। কথাটা বলেই মায়া মাথাটা নিচু করে রেখেছে। মাহি এক পলকে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর মায়া ভরা কণ্ঠে বলে, এটা কিছুতে সম্ভব না মায়া। কেন সম্ভব না? যে মানুষটা সারা জীবন তোর জন্য বিনা স্বার্থে নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে, আর সেই মানুষটার সাথে একটাবার দেখা করার তোর ইচ্ছে নেই? মাহি, তুই এতটা পাষাণ হয়ে গেলি। সরি মায়া, আমার দ্বারা আরফানের সাথে দেখা করা সম্ভব না। মাহি, তুই মুখে যতই বলিস না কেন, আমি জানি তুই আরফান ভাইকে এখনো ভালোবাসিস, অথচ আমার কাছে স্বীকার করিস না। মাহির চোখ দুটো লাল করে মায়ের দিকে তাকায়। প্লিজ আমার উপরে রাগ করিস না। মাহির কণ্ঠ যেন বেজে উঠল। অনেকটা উদাসীন ভাব আকাশের দিকে তাকিয়ে বলে, না রে, রাগ করবো কেন? তুই তো ঠিকই ধরেছিস, আমি ওকে ভীষণ ভালোবাসি। কত ভালোবাসি হয়তো আমি নিজেও জানি না, কিন্তু আমার এই ভালোবাসায় আমার সবচেয়ে বড় কষ্ট। আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। যেখানে সবকিছু ঠিকঠাক চলছিল সেখানে হঠাৎ করে আরফানের অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু দেখ, বিয়ে হয়েও বা কি হলো? আজ পর্যন্ত স্বামীর বিছানায় জায়গা হলো না। না পারলাম আরফানের বউ হতে, আর না পারলাম রোদের স্ত্রী হওয়ার অধিকার। কতটা শান্তিতে আছে চিন্তা করতে পারিস? আমার জীবনটা একটা অভিশাপ। ছোটবেলা মাকে খেয়ে দুনিয়াতে এসেছি, আর আজ পর্যন্ত সুখে দেখা পাইনি। তাহলে ভেবে দেখ কতটা সুখে আছে তোর বান্ধবী। আড়াল থেকে মাহির কথাগুলো শুনে ফেলে রোদ। ভীষণ কষ্ট লাগছে মাহির কথাগুলো শুনে। মাহির কথাগুলো একদম ছুরির মতো বুকের ভিতরে বিঁধছে যেন। এতদিনে সে মাহির কষ্টটা অনুভব করতে পেরেছে। ছাদের উপরে এক মিনিটও না দাঁড়িয়ে নিচে নেমে গেল। নিজেকে খুব অপরাধী লাগছে আজ। মাহির জীবনটা কেন সে নষ্ট করে দিল? ছোটবেলা থেকে অবহেলা অনাদরে বড় হয়েছে মাহি। সুখের দেখা কোনোদিনও পায়নি। সুখ কি জিনিস সেটাও মাহির জানা নেই। মাহির মুখটার কথা ভাবতে চোখ দুটো পানিতে চলচল করছে। আচ্ছা মাহি, অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করিস না। আর আমি যে কথাগুলো বলেছি সেটা একবার ভেবে দেখিস। মায়া চলে গেল। মাহিও আর বেশি সময় ছাদে না থেকে নিচে নেমে আসলো। রাত 11টা। মাহি এতক্ষণ রোদের মায়ের রুমে ছিল। সেখান থেকে রুমের কাছে আসলো। রুমের দরজাটা আটকানো ছিল। মাহি বুঝতে পারে রোদ বাসায় এসেছে। আস্তে আস্তে রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। দরজা খুলে দেখে সমস্ত লাইট অফ করা। ঢুকে বুকটা কেঁপে উঠলো। মাহির মনে একটু চিন্তার ছাপ পড়ে গেছে। তড়িঘড়ি করে রুমের লাইটগুলো সব জ্বালিয়ে দিল। লাইট অন করে সামনের দিকে তাকাতে মাহি আঁতকে উঠল। ভয়ে বুকটা থরথর করে কাঁপছে। কি এসব? এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? রোদের হাত রক্তে ভিজে আছে। ভালো করে তাকিয়ে দেখে হাতের মুঠো কাচের টুকরো।
মাহির আর বুঝতে বাকি রইল না রোদ নিজের শরীরে আঘাত করেছে। মাহি দ্রুততার সাথে হাঁটু ভাঁজ করে রোদের পাশে বসলো। রোদের হাতের মুঠো খুলে কাঁচের টুকরোগুলো বের করে জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। কি হচ্ছে এসব? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হাত কাটলেন কেন? কি সমস্যা আপনার? রোদ নিশ্চুপ। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, কথা বলছেন না কেন? কি বলবো? মানে কি? আমার কথা কি বুঝতে পারছেন না? হাত কেন কেটেছেন? মাহি প্লিজ, এখান থেকে যাও। আমার এখন কথা বলার কোনো মুড নেই। কিছুক্ষণ চুপ থেকে মাহি বলল, এতক্ষণে বুঝলাম মোহনার কথা মনে পড়ে গেল, তাই না? যে মানুষটা চলে গেছে তাকে মনে করে কি সারা জীবন কাঁদতে হবে? যার জিনিস সে নিয়ে গেছে, এসে আপনার কি কিছু করার ছিল না, কিন্তু যে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন তার আপনার কোনো অধিকার নেই সেখানে আঘাত করার। কি ভাবেন নিজেকে আপনি সবকিছু একাই করতে পারেন? শোনেন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। পুরনোকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বাঁচতে শিখতে হয়। কারণ কে জানে পুরনোকে মনে রাখতে গিয়ে আবার বর্তমানকে হারিয়ে না ফেলে। জীবনটা অনেক কঠিন, কিন্তু তবুও মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে একটু সুখের জন্য। কিন্তু সুখ পাখিটা বড্ড অভিমানী, সবার কাছে ধরা দেয় না। এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আপনার হাত থেকে রক্ত পড়া বন্ধ হবে না। এখন বলুন তো বাসায় ফার্স্ট এড বক্সটা কোথায় আছে? কি করবে সেটা দিয়ে? এত কথা বলার সময় নেই আমার কাছে। আমি যেমন আছি ঠিক আছি, তুমি তোমার কাজে যাও। রাগান্বিত হয়ে একটা ধমকও শুরু বলে, এত অজুহাত আপনার কাছে তো শুনতে চাইনি। কোথায় আছে শুধু সেটার উত্তর দিন। রোদের মা দুজনকে ডিনার করতে ডাকতে আসলে দরজার কাছে হয়ে থমকে দাঁড়ায়। রোদ তোর হাত কাটলো কিভাবে? মাকে দেখে নড়ে চড়ে বসলো রোদ। তেমন কিছু না মা, পানি খেতে গিয়ে গ্লাসের চাপ লেগে যায়, তখনই কাছের টুকরো হাতে বিঁধে যায়। মাহি আমার সাথে এদিকে আয় তো। জি মা আসছি। মাহি মায়ের পিছনে গেল। মা গিয়ে ফার্স্ট এডের বক্সটা মাহির হাতে দিয়ে বলল, আমার মাথাটা চক্কর কাটছে, রক্ত দেখলে মাথা ঘুরতে থাকে। আচ্ছা মা আপনি রেস্ট নিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। রোদের মাকে ধরে বিছানার উপর শুইয়ে দিয়ে দ্রুততার সাথে রোদের রুমে ঢুকলো মাহি। প্রথমে রোদের হাতটা ডেটল দিয়ে পরিষ্কার করে তারপর স্যাভলন মলম লাগিয়ে দিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিল। রোদ মাহির দিকে একদিনে তাকিয়ে আছে। ভাবছে মোহনাও ওইভাবে তার খেয়াল রাখতো। একটু কেটে গেলে সে পাগলের মতো হয়ে যেত। আজ সে মাহির ভিতরে মোহনার প্রতিচ্ছবি দেখছে, কিন্তু মোহনার স্থানটা সে কিছুতেই মাহিকে দিতে পারবে না। অন্যদিকে সে যদি মাহিকে মেনে নেয়, কিন্তু মেহতাকে মাহি কখনো মেনে নিবে না। আর মেহতাই রোদের একমাত্র অবলম্বন, যাকে আগলে ধরে রোদ বেঁচে আছে বা বেঁচে থাকার চেষ্টা করছে। সৎমা কখনো আপন হয় না। এভাবে কি ফ্লোরে বসে থাকবেন? এমনিতে শরীর থেকে অনেকখানি ব্লাড বেরিয়ে গেছে। রোদকে ধরে বিছানার উপরে শুইয়ে দিল মাহি। গায়ে কাঁথা জড়িয়ে দিল। এবার আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। মাহি গিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। মাহির চোখে কোনো ঘুম নেই। ফ্যানের দিকে একধানে তাকিয়ে আছে। কখন জানি চোখ দুটো ঘুমে লেগে যায় মাহির। মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাহির। চোখ দুটো খুলে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। শীতে থরথর করে কাঁপছে। মাহি গিয়ে রোদের পাশে বসে কপালে হাত দিল। ওমা, এ তো দেখছি পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। কি করবে এত রাতে কিছুই ভেবে পাচ্ছে না। নিজের গায়ে দেওয়া কাঁথাটা দিয়ে রোদকে চেপে ধরল। তবুও রোদের কাঁপুনি কমছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:30। এত রাতে মাকে ডাকাটা তার উচিত হবে না। এমনিতেই মায়ের শরীরটা তেমন ভালো না। যা করা তাকে করতে হবে, কিন্তু কি করবে সে? কোনো কুলকিনারা না পেয়ে মাহি রোদের কাঁথার নিচে ঢুকে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অতিরিক্ত কাঁপুনি উঠলে গরম তাপমাত্রার ব্যবস্থা করতে হয়, তাই এই অবস্থায় বাধ্য হয়ে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে রোদের কাঁপুনি বন্ধ হয়ে যায়। ভোরের আলোয় মাহির ঘুম ভাঙল। তাকিয়ে দেখে রোদ এখনো ঘুমাচ্ছে, তাই সে তার রোদকে কোনো নাড়াচাড়া দেয়নি। চোখ বন্ধ করে রাখলো। কিছুক্ষণ পরে রোদেরও ঘুম ভাঙে। চোখ মেলে মাহিকে তার বুকের উপর আবিষ্কার করে। পুরোই শকড হয়ে গেল। মাহি তার বুকের ভিতর? কিভাবে সম্ভব হলো এটা? যেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে, যেটা মোহনা থাকতে তার জ্বলতো। কিন্তু এখন তো মাহির স্পর্শ তাকে পাগল করে দিচ্ছে। রোদের ইচ্ছে করছে মাহিকে তার বাহু ডোরে আবদ্ধ করতে, কিন্তু কিভাবে করবে? মাথায় তো কোনো কিছুই কাজ করছে না। এদিকে মাহির চোখ রোদের আলো পড়তে লজ্জায় লাল হয়ে চোখ বন্ধ করে ফেলে। নিজেকে ছাড়িয়ে উঠতে নিলে রোদ মাহির হাতটা টেনে ধরে। মাহি রোদের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থেকে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে রোদের। আজ দুজনেই বাকরুদ্ধ। রোদের মুখের হাসি দেখে ভীষণ লজ্জা পায় মাহি। রোদ মাহির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মাহি হাতটা ছাড়াতে চেষ্টা করলে রোদ আরো জোরে শক্ত করে চেপে ধরে। কি করছেন আপনি? হাতটা ছাড়ুন, ব্যথা লাগছে তো। রোদ নিশ্চুপ। আচ্ছা আপনি কি বাংলা বোঝেন না? হাতটা ধরে রেখেছেন কেন? আমার কাজ আছে, বাহিরে যাব। আর যদি না ছাড়ি?
কিছুক্ষণ চুপ থেকে মাহি অন্যদিকে মুখটা ঘুরিয়ে বলল, যদি হাতটা না ছাড়েন তাহলে সারা জীবন এই হাতটা দূরে রাখতে হবে। পারবেন সারা জীবন হাতটা দূরে রাখতে? মাহির কথাটা শুনে হতবাক হয়ে যায় রোদ। কি বলবে কিছুই বুঝতে পারছে না, মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। অনেকক্ষণ মাহির দিকে তাকিয়ে থেকে হাতটা ছেড়ে দিল। রোদ হাতটা ছেড়ে দিলে মাহির বুকের ভিতরটায় কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি মারছিল। মনে হচ্ছে কি যেন সে হারিয়ে ফেলছে। চোখে আচমকাই পানি চলে এসেছে, কিন্তু সেই পানি রোদ দেখার আগেই নিজেকে সামনে নিয়ে হেসে বলল, আমি জানতাম এমনটাই হবে। আপনি আমার হাতটা কখনোই ধরে রাখতে পারবেন না, কারণ আপনি মোহনার জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন না। আমতা আমতা করে কথাটা ঘুরিয়ে বলল, তোমার কি ড্রেসগুলো পছন্দ হয়েছে? একদিনও তো পরলে না। আমি জানি তোমার পছন্দ হয়নি, তবুও তোমাকে জিজ্ঞেস করাটা আমার বোধ হয় ঠিক হয়নি। কিন্তু কি করব, মনের ভিতরে খসখস করছিল তো জানার জন্য। আমি কি আপনাকে বলেছি যে আমার ড্রেসগুলো পছন্দ হয়নি? আপনার চয়েস সত্যি অসাধারণ, যার প্রশংসা করলেও কম হবে। তাই রোদ মা মাহিকে ডাকছে। আচ্ছা মা, ডাকছে, আমি আসছি। ঠিক আছে। মাহি বিছানা দিয়ে নেমে আর্চোকে রোদের দিকে তাকাচ্ছে, তারপর দ্রুততার সাথে রুম থেকে বেরিয়ে মায়ের রুমে ঢুকলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। মাহি, তোর নাম্বারটা কি বন্ধ? বলতে পারবো না মা, মোবাইল তো ওয়ারড্রবের উপরে রাখা, বন্ধ কিনা আমি জানি না। তোর মা একটু আগে কল দিয়েছিল, বলল তোর নাম্বার নাকি বন্ধ, তাই আমার নাম্বারে সে কল দিল। ও আচ্ছা। আচ্ছা মা, পরে দেখবো মোবাইলটা বন্ধ আছে কিনা। মা কল দিয়ে কি বলল? তুই কেমন আছিস জিজ্ঞেস করেছে, আর তোকে বাসায় যেতে বলেছে। কি বলছেন মা, আমাকে বাসায় যেতে বলেছে? তাই তো বলতে শুনলাম। যাক, ভালোই হলো। আমাকে কি মনে করে স্মরণ করলো আল্লাহই ভালো জানে। কি জানি বলছিল তো মিমের বিয়ে নিয়ে, মনে হয় খুব শীঘ্রই মিমের বিয়ে হবে, তাই তোকে জানাতে চাচ্ছে। মায়া কালকে বলেছিল। হ্যাঁ, মাহির ওদের ব্যথা কি কমেছে? এই মা, আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তার হাতের অবস্থা এখন কেমন। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করে আসছি। রোদের মা রোদকে দেখার জন্য পা বাড়াতে রোদ রুম থেকে বেরিয়ে আসলো। আসসালামু আলাইকুম মা, আপনার শরীর এখন কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমার কথা তো বাদ দে, তোর কি অবস্থা সেটাই বল। আমি তো ভালোই আছি। হাতের ব্যথা কি কমেছে? পুরোটা কমেনি, তবে অনেকটা কমেছে। যাক, শুনে খুশি হলাম। আজকে কি তুই অফিসে যাবি? আজ না গেলে কি হয় না? অফিসে অনেক কাজ মা, না গেলে কিছু সমস্যা হবে না, কিন্তু নিজের বিবেকের কাছে আমার খারাপ লাগবে। তাহলে নাস্তা করে অফিসে চলে যা। রোদের মা দুজনকে নাস্তা দিয়ে রান্নাঘরে গিয়ে ঢুকলো। রোদ খাচ্ছে আর মাহিকে আড়চোখে দেখছে সে। মাহি কোনো রকমে নাস্তা করে নিজের রুমে গিয়ে বসলো। একটু পরে রোদ খাওয়া শেষ করে মুখটা মুছে নিজের রুমে ঢুকলো। রুমে ঢুকে বিছানার দিকে তাকায়। মাহি খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। রোদ আলমারি খুলে শার্ট প্যান্ট বের করলো। শার্টের হাতা কাচাতে কাচাতে বলে, মাহি, তোমার কি শরীরটা খারাপ? না। সত্যি? রোদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, আর আয়নার ভিতর দিয়ে চুপি চুপি মাহিকে দেখছে। চুলগুলো চিরুনি দিয়ে আছড়ে গায়ে পারফিউম লাগিয়ে জুতো হাতে নিয়ে বিছানার উপর বসলো। বিছানার উপরে বসে জুতো পরে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ করে থমকে গিয়ে আবারও সে বিছানার দিকে এগিয়ে এসে মাহির হাতটা ধরল। আচমকাই লাফিয়ে উঠে মাহি। কি হলো, ভয় পেলে নাকি? আমি রোদ, আর আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বাড়িতে আমি ছাড়া তোমাকে ট্রাস্ট করার মতো কেউ নেই। রোদের কথা শুনে তো মাহি পুরোই শকড। মাহি, তখন কি বলেছিলে তুমি? তোমার মনে আছে? কি বলেছিলাম? এই যে, আমি তোমার হাতটা সারা জীবন ধরে রাখবো কিনা। হ্যাঁ, আমি তোমার হাতটা সারা জীবন ধরে রাখতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। মাহি নড়ে চড়ে বিছানার উপর বসলো। রোদ কি বলছে এসব কথা? স্বপ্ন দেখছে না তো? নিজের গায়ে নিজের চিমকি কেটে চেঁচিয়ে উঠল মাহি। কি হলো মাহি, কি ভাবছ? তোমার শর্তে আমি রাজি, এখন তোমার মতামত আমাকে জানাও। আপনি মজা করছেন তাই না? মুখটা বাঁকিয়ে বলে, আমার কথাটা কি তোমার কাছে মজা মনে হচ্ছে? ইয়ে মানে। রোদ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল। মাহি ঠোঁটের উপরে নিজের হাত দিয়ে চেপে ধরে বলে, তুমি ঠিকই ধরেছ, আমি মজাই করেছিলাম। জোরে একটা নিঃশ্বাস ছাড়ল মাহি। যাক, বাঁচলাম। ব্রু কপাল একত্র করে বলল, বাঁচলাম মানে কি? তুমি কি এতক্ষণে বেঁচে ছিলে না?
না, তবে আপনার কথাটা শুনে আবারও বেঁচে উঠলাম। এখন শুনেন, সব বিষয় নিয়ে মজা করবেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার এত দম্ভ কিসের বলুন তো? টাকার অহংকারে সব কিছুকে কি মজা পাবেন? টাকার অহংকার করতে নেই, সেটা কি আপনি জানেন? অহংকার পতনের মূল। আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি তো আর বাচ্চা না যে সব বিষয়কে নিয়ে মজা করবেন। এই যে হ্যালো মিসেস রোজ চৌধুরী, ওরফে মাহি চৌধুরী, আমি মজা করছি না। তুমি যেটা বলেছিলে সেটা করতে আমার সময় লাগবে। সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। হ্যালো মিস্টার রোজ চৌধুরী, আপনি তো দেখছি মাথা মোটা একটা মানুষ। আমি সকালে যেগুলো বলেছি পুরোটাই মজা ছিল। আপনার কি কথাটা সত্যি মনে হয়েছিল? কি করে সত্যি ভাবলেন আপনি? আপনার হাত আমি ধরবো? কখনোই না। মরে যাব তবু আপনাকে আমি স্বামী হিসাবে কখনোই মেনে নিব না। রোদ রাগান্বিত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহি চুপচাপ চেয়ারের উপরে বসে থাকে। রোদের মা রুমে এসে মেহেতাকে মাহির কোলে দিয়ে বলে, মাহি, আমি একটু হসপিটালে যাব। রোদের আন্টি অসুস্থ হয়ে পড়েছে, আজকে তার অপারেশন করতে হবে। কলিকে রেখে গেলাম, তোর যদি কোনো সমস্যা হয় কলির সাহায্য নিস, আর না হলে আমাকে কল করিস। ঠিক আছে মা। মায়ের কোল থেকে মেহেতাকে কোলে নিল মাহি। মাহির কাছে ছোট বাচ্চা খুবই ভালো লাগে। ছোটবেলায় মিমকে কোলে পিঠে করে সে বড় করেছে, তাই সে ভালো করে জানে বাচ্চারা কান্না করলে কি করে ঠান্ডা করতে হয়। মাহি মেহেতাকে কোলে নিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে। মেহেতার ছোট ছোট হাত পাগুলো নাড়াচাড়া করছে। মেহেতার চোখ দুটো খুবই নিষ্পাপ। ডাকো ডাকো চোখ করে তাকিয়ে হাসছে মেহেতা। একটু পর পরে মেহেতা মাহির দিকে টিপ টিপ করে তাকাচ্ছে আর হাসছে। মাহিও একদিনে মেহেতার দিকে তাকিয়ে হাসছে। মেহেতাকে কোলে নিয়ে সমস্ত কষ্ট যেন ভুলে যায় মাহি। কেমন জানি এক অদ্ভুত অনুভূতি অনুভব করছে মাহি। মনে হচ্ছে জনম জনম ধরে এই সম্পর্ক দুজনের মাঝে। মাহি মেহেতার হাতগুলো ধরছে, কি নরম হাতগুলো, খুব মায়া মায়া লাগছে। এত ছোট বাচ্চাটার মা নেই, ভাবতেও খারাপ লাগছে। কিছুক্ষণ পরে খেয়াল আসলো, আমি তো মেহেতার সৎ মা। না না, সৎ মা কথাটা শুনলেও ঘৃণা লাগে। মেহেতাকে কখনো বুঝতে দিব না যে আমি ওর সৎ মা। সৎ মা কি জিনিস সেটা মাহির থেকে ভালো কেউ জানে না। মাহি মেহেতার কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। মেহেতা মাহির কোলে খেলছে। মেহেতাকে পাশে শুইয়ে দিয়ে মাহি ও তার পাশে শুয়ে পড়ল। কোলের রুম এসে মাহির হাতে দুধের ফিডারটা দিয়ে বলে, মেহেতাকে খাইয়ে দিন, তাহলেই ঘুমিয়ে পড়বে। তুমি যাও, আমি খাইয়ে দিচ্ছি। মেহেতার দুধ খাওয়া শেষ হলে মাহি মেহেতাকে ঘুম পাড়িয়ে দিল। মেহেতাও ঘুমিয়ে পড়েছে। এদিকে রোদ অফিসে বসে চটপট করতে থাকে। মোহনার মৃত্যুর পরে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ইদানিং মাহিকে দেখলে তার পুরুষত্ব জেগে উঠছে। শরীরের তীব্র চাহিদা রোদকে তাড়া করছে। রোদ কখনো ভাবেনি তার জীবনে কোনো অন্য মেয়ের প্রতি এমন আকর্ষণ বাড়বে। মোহনাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তার মৃত্যুর পরে এখন যে তার ভালোবাসাটা ভুলতে চলেছে, এটা কিভাবে সম্ভব? তাহলে কি মাহির সৌন্দর্য তাকে চুম্বকের মতো টানছে? মোহনার স্মৃতি হিসাবে মেহেতাকে রেখে গিয়েছে, যাকে আগলে রেখে তার সামনের দিকে এগিয়ে যেতে হবে। না, যেভাবে হোক নিজেকে সামলাতে হবে। রোদ ওয়াশরুমে ঢুকে পানির কল ছেড়ে দিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। আয়নার দিকে তাকাতে মাহির মুখটা ভেসে ওঠে। কি হচ্ছে এসব? যেখানে তাকাচ্ছে সব জায়গায় শুধু মাহির মুখটাই ভেসে উঠছে। এটা কি ভালোবাসা নাকি কোনো রূপের মোহ? মাথায় কিছুই কাজ করছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা কেবিনে ঢুকলো। চেয়ার টেনে বসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। রোদের বন্ধু তুহিন এসে খক খক করে কাশি দিল। রোদ মাথা তুলে তুহিনের দিকে তাকায়। কিরে দোস্ত, দিনের বেলায় পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, রাতে কি বাবির সাথে টি-20 ক্রিকেট খেলেছিস নাকি? শোন দোস্ত, যাই করিস না কেন, তোদের কিন্তু পুরো ক্রিকেট টিম দেখতে চাই। তোরা খেলবি আর আমি আম্পায়ারিং করব, বলে হো হো করে হেসে উঠল তুহিন। রোদ তুহিনের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কিরে দোস্ত, তুই তো দেখছি রোবট হয়ে গেছিস, কোনো কথাই বলিস না। আচ্ছা বাদ দে, এখন তোর বিয়েতে তো দাওয়াত দিলি না, এবার আমাকে ট্রিট দে। তুই এত কিপটা হয়ে গেলি কবে থেকে? বিয়ে করে সোহাগরাত মানালি আর আমাকে ভুলে গেছিস? আমি কিন্তু এসব মেনে নিব না, আজকে আমাকে ট্রিট দিবি। দোস্ত, মনটা বেশি ভালো না, এখন ইয়ার্কি করার সময় না, আমার মনটা আজকে ভালো লাগছে না। আর একটা কথা, তুই কিসের বিয়ে ট্রিট খেতে চাচ্ছিস? আর সোহাগরাত এটা আবার কি জিনিস? আরে হারামজাদা, তুই সোহাগরাত চিনিস না? আমাকে কি বোকা বানাতে চাচ্ছিস? তুই সোহাগরাত না চিনলে মেহেতা আসলো কিভাবে? বাবা গো বাবা, ভাববার বিষয়। তুই যে কিপটা, ট্রিট দিবি না সেটা আমি আগে থেকেই জানি। তোর বউকে আজ পর্যন্ত দেখাসনি খরচের ভয়ে। আচ্ছা আমি কিপটা, আমি যাচ্ছি। যদি তোর মন চায় তাহলে আমাকে ডিনারে ইনভাইট করিস। তুই ইনভাইট করলে আমি অবশ্যই আসবো। এখন যা তুই, আমি কাজ করব।
আচ্ছা যাচ্ছি, তবে আজ রাতে সোহাগ রাত মানালে আমাকে খবর দিস। কথাটা বলে তুহিন দৌড়ে চলে যায়। তুহিন চলে গেলে রোদ হাসতে থাকে। কোনো রকমে অফিস করে বাসায় গেল রোদ। দরজায় কলিং বেল বাজালে কলি এসে দরজাটা খুলে দিল। রোদ ভিতরে ঢুকে মা মা বলে ডাকতে থাকে। রোদ মায়ের কোনো সাড়া না পেয়ে তার রুমে গেল। তিনি রুমের ভিতরে নেই। মাকে না দেখে মাহির রুমে ঢুকলো। দরজা খুলে থম মেরে থমকে দাঁড়ায় রোদ। মেহেতাকে পাশে রেখে শুয়ে আছে মাহি। পুরোই শকড হয়ে যায় রোদ। নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না। মাহি তার মেয়েকে নিয়ে পাশাপাশি শুয়ে আছে। এটা কি করে সম্ভব? নিজের সন্তান না, তবুও তার দেখাশোনা করছে মাহি। আর এটা শুধুমাত্র একজন ভালো মনের মানুষই করতে পারে। যাক, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রোদ। এতদিন পরে তার মেয়েকে কেয়ার করার মতো একজন বিশ্বস্ত কাউকে পেল। মনে মনে ভীষণ খুশি হলো রোদ। রোদকে দেখে মাহি জিজ্ঞেস করলো, আমার মোবাইল থেকে সিমটা সরিয়ে নতুন সিম ভরে রাখার মানে কি? রোদ স্বাভাবিকভাবেই বলল, আমি চাই না অতীতের কারোর সাথে তোমার কোনো যোগাযোগ থাকুক। তাই বলে বিনা পারমিশনে আমার সিম খোলার অধিকার আপনাকে কে দিল? অধিকার দেওয়া তো কিছু নেই। তুমি আমার, আমি আপনার কি? থেমে গেলেন যে, বলুন। তুমি তুমি আমার বাসায় থাকছো, তাই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। মাহি রোদের মুখের দিকে তাকায়, তারপর মুগ্ধ চোখে তাকিয়ে আছে। খুশিতে তার মুখটা চকচক করে উঠেছে। কিন্তু কেন যে এই খুশি? তার মানে কি সে রোদকে ভালোবাসতে শুরু করেছে? না, এটা কিছুতে হতে পারে না। রোদের প্রতি যতই দুর্বলতা আসুক না কেন, সেটা রোদকে বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আমার এখন খিদে নেই। মা কি এখনো আসেনি? না, আজকে আসবে না। কিছুক্ষণ আগে আমি কল দিয়েছিলাম, আর তখনই নতুন সিমটার ব্যাপারে জানতে পারলাম। আমি সিমটা পাল্টে দেওয়াতে তুমি আমার উপর রাগ করেছো, তাই না? মাহি রোদের চোখের গভীর দিকে গভীরতর দৃষ্টির দিকে তাকিয়ে হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, তবে একটু কষ্ট পেয়েছি, কারণ সিমটার সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়ে ছিল। রোদের মুখটা যেন বিষাদে ভরে যায়। সরি মাহি, আমি আসলে বুঝতে পারিনি। মাহি ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে বলে, সরি টরি বলতে হবে না। জলদি ফ্রেশ হয়ে আসেন, আমার খুবই খিদে পেয়েছে। রোদ ঠোঁট দুটো চেপে ধরে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর মাহি রোদের পথপানে একদিনে তাকিয়ে আছে। মাহি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। কলি এসে রান্নাঘরে ঢুকলো। একটু পরে বেরিয়ে এসে চলে যেতে নিলে মাহি বাদ সাধলো। কলি, তুই এখন কোথায় যাচ্ছিস? ডিনার করবি না? করবো তো, আগে মেহেতা ঘুমাইয়া লোক, তারপরে আমি খায়ালো মনি। আপনি কোনো চিন্তা করেন না, ভাইজানকে লইয়া খায়ালন। ঠিক আছে, মেহেতা ঘুমিয়ে গেলে আমাকে খবর দিয়ে যাস। আচ্ছা আপা। মাহি সমস্ত খাবার গরম করে টেবিলে সাজাচ্ছে। রোদ এখনো আসছে না। ভাবছে তিনি এখনো আসছে না কেন, খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। রোদ এসে চেয়ারটা টেনে মাহির পাশে বসলো। মাহি, খাবার দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। হ্যাঁ দিচ্ছি। মাহি রোদের প্লেটে খাবার বেড়ে দিল। খাবারের আইটেম দেখে তো রোদ পুরাই শকড হয়ে যায়। এত আইটেম সব কি মাহি বানিয়েছে? কিন্তু কিভাবে? আমি তো জানতাম মাহি তেমন রান্নাই করতে পারে না, কিন্তু এখন তো নিজের চোখকেও যেন বিশ্বাস করাতে পারছে না। পোলাও, রোস্ট, গরুর গোস্ত, টিক্কা, চিংড়ি মাছের মালাইকারি, ভাজি, এত সব আইটেম মাহি নিজের হাতে রান্না করেছে। এক লোকমা মুখে তুলে রোদের খাওয়া বন্ধ হয়ে গেল। রোদ খাচ্ছে না দেখে মাহি রোদকে বলে, কি হলো, খাচ্ছেন না কেন? জানি রান্না ভালো হয়নি, তবুও কষ্ট করে খেয়ে নিন। মুখটা মাহির দিকে তাকিয়ে বলে, কি যে বলো না, রান্নাগুলো এক কথায় অসাধারণ হয়েছে। মনে হচ্ছে রিভার ক্যাফে বসে আমি খাচ্ছি। তাই? হুম। মা তো আজকে আসবে না, কালকে কখন আসবে সেরকম কি কিছু বলেছে? না বলেনি। তাহলে তো মাকে কল করে জানতে হবে। আপনার আন্টি সুস্থ হলে তো মা চলেই আসবে, তাই আমার মতে মাকে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। যাই হোক, কালকে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। তুমি 5টার ভিতরে রেডি হয়ে থাকবে। বন্ধুদেরকে ট্রিট দিব, তাই ছোট করে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি হ্যান্ডি করা রেস্টুরেন্টে। হঠাৎ করে কি মনে করে পার্টি দিলেন? আপনার জন্মদিন নাকি? না। তাহলে? আমি নতুন বিয়ে করেছি, তাই বন্ধুরা ট্রিট চাচ্ছে, সেজন্যই পার্টি রাখলাম। ও আচ্ছা। রোদ খাওয়া শেষ করে রুমে ঢুকে শুয়ে পড়ল। মাহি খাওয়া শেষ করে সমস্ত কাজ গুছিয়ে রেখে মেহেদার রুমে ঢুকলো। কলি মেহেদাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কাদের উপরে মুখ লুকিয়ে মেহেদা হাসছে। মাহি এগিয়ে গিয়ে কলির কোল থেকে মেহেদাকে নিজের কোলে নিল। মেহেদা মাহির দিকে তাকিয়ে খেলছে আর হাসছে। কলি, তুই গিয়ে ডিনার করে শুয়ে পড়। আমি মেহেদাকে আমার রুমে নিয়ে গেলাম। যদি কিছু দরকার হয় তাহলে তোকে খবর দিব। মেহেদাকে কোলে নিয়ে রুমে ঢুকতে রোদের চোখ মাহির দিকে পড়ল।
মেহেতাকে মাহির কোলে দেখে রোদ তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মাহি বিছানার উপরে বসে বালিশ এনে মেহেতাকে শুইয়ে দিল। মেহেতা হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলছে। মাহি বলে, মেহেতাকে এখানে নিয়ে আসলাম, বড্ড দুষ্ট হয়ে গেছে আজকাল। কলি ঘুম পাড়ানোর এত চেষ্টা করছে, কিন্তু সে আরো বড় বড় চোখ করে তাকিয়ে হাসছে। কি বলো? এই যে দেখেন না, এখনো হাসছে। মাহির প্রতি রোদের ভালোবাসা যেন বেড়েই যাচ্ছে। মাহিকে যতই দেখছে ততই সে মুগ্ধ হয়ে যাচ্ছে। তারপর মুগ্ধ চোখে মাহির দিকে তাকিয়ে থেকে বলে, মাহি একটা কথা বলবো? জি বলেন। মেহেতাকে পাশে নিয়ে তুমি বিছানায় ঘুমাতে পারো, কারণ তোমাকে ছাড়া তো মেহেতা ঘুমাবে না। মাহির গলার স্বর পাল্টে ছোট হয়ে আসে। তারপর বলে, বিছানায় তো শুধুমাত্র মোহনার অধিকার আছে, আমার কি সেই অধিকার আছে? রোদ নিশ্চুপ। মাহির প্রশ্নের আপাতত উত্তর তার কাছে নেই। আসলে বলছিলাম কি, সেদিনের কথাটা ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমার যদি সমস্যা না হয় তাহলে আমারও কোনো আপত্তি নেই, তুমি এখানে ঘুমাতে পারো। মাহি কোনো কথার উত্তর না দিয়ে মেহেতার পাশে নিয়ে শুয়ে পড়ল। মাহি মেহেতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেহেতা ঘুমিয়ে পড়লে মাহি মেহেতার কপালে চুমু এঁকে দিয়ে চোখ বন্ধ করে থাকে। রোদ মাহির দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ভাবছে কয়েকদিনের ভিতরে মাহি মেহেতাকে এভাবে আপন করে নিবে, সে কল্পনাও করতে পারেনি। ফজরের আজানের সুমধুর কণ্ঠ কানে আসতে ঘুম ভেঙে যায় মাহির। চোখ খুলে প্রথমে মেহেতার দিকে তাকায়। মেহেতা ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ তাকে ঘুম জড়ানোর মুখটার দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সৎ মা কি জিনিস সেটা মাহির চেয়ে ভালো কেউ জানে না। তাই তো মেহেতার প্রতি তার ভীষণ দুর্বলতা। এই কয়েকদিনের মধ্যে মায়ায় পড়ে গেছে সে। এর জন্য মাহি মেহেতার নাম দিয়েছে মেডিসিন, কারণ এটা না খেলে মানুষ বাঁচতে পারে না। মাহি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সকালের বাতাসটা বেশ ভালো লাগছে তার কাছে। রুম থেকে বেরিয়ে কলির রুমে ঢুকে কলিকে ডাক দিল। কলি আড়মোড়া দিয়ে তাকিয়ে বলে, আপা কিছু কইবেন? মেহেতার খাবারের ব্যবস্থা করো, তারপর নাস্তা বানা। মেহেতার ঘুম থেকে ওঠার সময় হয়ে এসেছে। আচ্ছা আপা, আপনি যান, আমি সব কাজ করতেছি। মাহির রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:45 বেজে গেছে। রোদকে উঠাতে হবে, তার তো আবার অফিস আছে। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে পিছনে ফিরে তাকায় মাহি। কলি ভিতরে আয়। কলি দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। আপা মেহেতা কি উঠেছে? না এখনো উঠেনি। কথা বলতে বলতে মেহেতা কেঁদে উঠল। এই যে আমার রাজকুমারী উঠে গেছে। কলি মেহেতাকে নিয়ে দুধ খাইয়ে দেয়। সে রাতে খেয়েছে আর এখন প্রায় 8টা বাজে। আচ্ছা আপা, আমি এখনই খাওয়াইতেছি। কলি মেহেতাকে কোলে নিয়ে রুম থেকে চলে গেল। রোদ ঘুম থেকে উঠে মাহির দিকে তাকিয়ে হাসছে। মাহি দেখেও না দেখার ভান করছে। রোদ বুঝতে পেরে আবার মুখ টিপে টিপে হাসছে। মাহি একটা কথা জিজ্ঞেস করব? যদি সত্যিটা বলো তাহলে খুশি হতাম। মাহি স্বাভাবিকভাবে বলল, কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? রোদের কথাটা শুনে মাহির সমস্ত শরীর যেন হঠাৎ করে কাঁপন দিয়ে ওঠে, যেন এই মুহূর্তে সে অবিশ্বাস্য কিছু শুনতে পেল। কি হলো, চুপ করে আছো কেন? সত্যিটা জানতে চাচ্ছি। অনেকদিন ধরে জিজ্ঞেস করবো কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না। মাহি আংশিক বিদ্রুপে সুরে বলে, আপনি কি ভালোবাসা বুঝেন? রোদ ঠোঁটের কোণে হাসে। তোমার কি মনে হয়? আমার কি মনে হয় সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আমি শুধু এতটুকু বলবো, ভালোবাসা বুঝতে হলে অনেক বড় মনে দরকার হয়। সেটা আপনার নেই। আপনাকে তো আমার পাথরের মূর্তি মনে হয়। তাই নাকি? রোদ মাহির কথায় প্রতিবাদ করে বলে, তাহলে তুমি কি বলতে চাও? তোমার সে মন আছে? তুমি ভালোবাসা বুঝো? মাহি পাল্টা প্রশ্ন করে বলে, আপনি কোনোদিন বোঝার মতো কিছু কি করেছেন? শোনেন, কাউকে ভালোবাসতে বুঝতে হলে আগে নিজেকে ভালোবাসতে হয়। আর নিজেকে ভালোবাসার জন্য একটা সুন্দর মনে দরকার হয়। সেটা আপনার নেই। যদি থাকতো তাহলে আমার লাইফটা এলোমেলো করে দিতে পারতেন না। এতটা নির্দয়ভাবে কি করে পারলেন বাসর রাতে নববধূকে পাষাণের মতো মারতে? জানবেন কি করে? আপনারা তো পুরুষ মানুষ, যা ইচ্ছে তাই করতে পারেন। ইচ্ছে হলে গায়ে হাত তুলতে পারেন, আবার ইচ্ছে হলে কাছে টেনে আবার লাথি মেরে ডাস্টবিনেও ফেলতে পারেন। সবকিছুই আপনাদের দ্বারা সম্ভব। কারণটা হলো আপনারা পুরুষ মানুষ। কথা শেষ করে মাহি দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু রোদ মাহির পথ আগলে দাঁড়িয়ে আসমকে মাহির হাতটা চেপে ধরে। মাহিকে বুকের সাথে চাপটে ধরে। তারপর এক নজর মাহির দিকে তাকিয়ে নিজের ঠোঁট মাহির ঠোঁটের ভিতরে ডুবিয়ে দিল। তারপর থেমে গিয়ে মাহির মুখের দিকে তাকিয়ে থেকে বলে, কি বুঝেছ? এখনো না বুঝলে শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। কথাটা বলে রোদ ক্ষিপ্ত দিতে ঘর থেকে বেরিয়ে যায়। রোদ হ্যাঁচকা টান দিতে মাহি প্রথমে ভয় পেয়ে যায়। মাহি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আজ তার জীবনে কি ঘটে গেল বিশ্বাসই হতে চাইছে না।
নিঃশ্বাসটা ভারী হয়ে যাচ্ছে। ধীরে ধীরে বিছানার উপরে শুয়ে পড়ে গড়াগড়ি খেতে থাকে। কি যে ভালো লাগা কাজ করছে মনের ভিতর, বাসায় প্রকাশ করার মতো না। কিন্তু কেন এই ভালো লাগা? রোদ কি মন থেকে এমনটা করেছে নাকি আবেগের বশে? মাহি বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। একই সাথে রোদের পাগলামি দৃশ্য বারবার যেন আয়নার সামনে ভেসে উঠছে। আয়নার সামনে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। দৌড়ে ঘর থেকে সে বেরিয়ে যায়। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। মাহি দ্রুততার সাথে দরজা খুলে দেয়। মাকে সামনে পেয়ে জড়িয়ে ধরল। রোদের মা জিজ্ঞেস করলো, কিরে, হঠাৎ করে তোর মনে এত আনন্দ কেন? কিছু হয়েছে নাকি? মাহি যেন হাসি থামাতেই পারছে না। হাসতে হাসতে বলল, মা তুমি এসব বুঝবে না, তোমাকে বোঝাতে পারবো না। বেশ তো, তোর খুশিতে চৌধুরী পরিবার খুশি মা। আচ্ছা শোন, আমি গোসল করে আবার হসপিটাল যাব। মেহেতা কোথায়? কলির কাছে, সারা রাত আমার কাছেই ছিল, সকালবেলা কলির কাছে দিলাম। মাহির কথা শুনে অবাক হয়ে যায় রোদের মা। কি বলবে বুঝতে পারছে না। মনে মনে ভীষণ খুশি হয়, তারপর বলে যার সন্তান তার কাছেই তো থাকবে। রোদ ঘর থেকে বেরিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে স্টার্ট দিল। খুব জোরে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণের ভিতরে অফিসে পৌঁছে গেল রোদ। ডেস্কের সামনে রাখা রকিং চেয়ারে বসে মাথাটা হেলান দিয়ে সিলিংয়ের দিকে একদিনে তাকিয়ে থাকে। মনের ভিতরে খসখস করছে, মাহি কি মনে করছে? ইস, এতটা বেহায়া কি করে হতে পারলো আজ? লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে। মোহনাকে সে এত তাড়াতাড়ি ভুলতে বসেছে। ছি, ভাবতে অবাক লাগছে। তাহলে কি মাহির সৌন্দর্যে সে বিভোর হয়ে গেছে? না, এভাবে করলে চলবে না, নিজেকে ঠিক সামলাতে হবে। কিন্তু কিভাবে? মাহির কাছে গেলেই রোদ নিজেকে কন্ট্রোল করতে পারে না। দিন দিন তার পুরুষত্ব বেড়েই চলছে। মুখে যতই বলুক তার জীবনে মোহনা ছাড়া অন্য কারো ঠাঁই হবে না, কিন্তু মাহির কাছে গেলে সব পানি হয়ে যায়। রোদ বুঝতে পেরেছে সে যতই মুখে বলুক মাহিকে এড়িয়ে চলবে, কিন্তু কখনো সম্ভব হবে না। বিয়ে হলে স্ত্রীর প্রতি এমনিতেই উইক হয়ে যায় স্বামীরা। এটাই হয়তো আল্লাহর ইচ্ছে। অনেক ভেবেচিন্তে কাজে মন দিল রোদ। বিকেল 5টায় পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে রোদ। পরিচিত বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করা হয়েছে। অনেক কষ্টে রোদ কাজে মন দিল, তবুও চটপট করছে সারাদিন। বিকেল 3টায় অফিস থেকে বেরিয়ে আসলো রোদ। বাসায় এসে রুমের ভিতরে ঢুকে দেখে মাহি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো আঁচড়াচ্ছে। রোদকে দেখেও না দেখার ভান করে মাহি, যেন রোদকে সে দেখেইনি। মাহির চুলগুলো এতই ঘন যে যেটা সবসময় রোদের মাথাটা গড়িয়ে দেয়। এত সুন্দর। রোদ মাহির পাশে গিয়ে দেওয়ালের সাথে পা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মাহি এবার আর চুপ না থেকে বলল, কিছু বলবেন? তুমি কি রেডি? এই তো প্রায় শেষ, আর 10 মিনিট লাগবে। তাই? হুম। মাহি, তুমি কি শাড়ি পরবে? ইচ্ছে আছে শাড়ি পরার, কিন্তু বাকিটা আপনি যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি শাড়িই পরো। তবে আকাশি আর গোল্ডেন কম্বিনেশনের ভিতরে সেদিন যে শাড়িটা কিনেছিলাম না, ওটা পরবে। তোমাকে দারুণ মানাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আমি ড্রেস চেঞ্জ করব। আপনি যদি কাইন্ডলি বাইরে যেতেন তাহলে আমি তাড়াতাড়ি রেডি হতে পারতাম। হুম, তবে আমাকে 10টা মিনিট সময় দাও। আমি ফ্রেশ হয়ে এখনই বের হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রোদ ফ্রেশ হয়ে 10 মিনিট পর বেরিয়ে রুম থেকে চলে গেল। মাহি ড্রয়ার খুলে শাড়ি বের করে পরল। তারপর ড্রেসিং টেবিলের উপরে বসলো। হালকা চোখে কাজল দিল। হাত ভর্তি কাঁচের চড়ি আর কানের দুল পরল। ঠোঁটে শাড়ির সাথে ম্যাচিং করে গাঢ় করে লিপস্টিক দিয়ে চুলগুলো সারা দিয়ে বুকের একপাশে চুলগুলো এনে রাখলো। রেডি হওয়া শেষ হলে বিছানার উপরে পা মেলে বসলো। রোদ রেডি হয়ে হাত কষাতে কষাতে বলল, কি হলো, তুমি কি রেডি? কথাটা বলে বিছানার দিকে থাকাতে যেন মেরে থমকে গেল রোদ। মাহিকে দেখে বুকের ভিতরটা আনন্দে ভরে গেল। মাহিকে আর ছোট বাচ্চাদের মতো লাগছে। মনে হচ্ছে তার 16-17 বছর বয়স হবে। রোদ কিছুতেই যেন চোখ ফেরাতে পারছে না। ড্যাব ড্যাব করে মাহির দিকে তাকিয়ে আছে। কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? পার্টিতে যাবেন না? বললেন না 5টায় যাবেন। মাথাটা কাত করে ঘড়ির দিকে তাকায় রোদ। ও মা, তাই তো, একটুও খেয়াল করিনি। ইস, অনেকটা লেট হয়ে গেছে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? সরি সরি, চলো এখনই বের হব। আচ্ছা ঠিক আছে চলুন। রোদ ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে বলল, আমি কেন তাকিয়ে আছি বলবো? হ্যাঁ বলুন। তুমিকে আজকে খুবই সুন্দর সাজুগুজু করেছ, তাই দেখার জন্য। আমার জন্য নিশ্চয় সাজুগুজু করছো? মুহূর্তে একটা কঠিন লজ্জায় মাহির সমস্ত ঠোঁটে মুখে যেন বিদ্যুতের ঢেউ খেলে গেল। লজ্জা রাঙা ঠোঁটে বলল, ইস, আমার কি এত দায় পড়েছে নাকি? আমার এতে ইচ্ছে নেই কাউকে দেখানোর। রোদ আর কিছুই বলল না, চুপ করে মাথা নিচু করে অন্যদিকে তাকিয়ে বলে, চলো, না হলে দেরি হয়ে যাবে। মাহি বুঝতে পেরে রোদ অভিমান করেছে। এই যে শুনুন। রোদ নির্সব, আমাকে আজকে কেমন লাগছে? রোদ মুগ্ধ হয়ে বলল,
খুবই সুন্দর। সত্যি? হুম। রোদ মাহির দিকে তাকাতেই মাহি বলে, আপনিও খুবই সুন্দর। নীরব দৃষ্টিতে কয়েক সেকেন্ড মাহির মুখের দিকে তাকিয়ে থাকে রোদ। একটু পরে কলি এসে বলে, আপামনি, মিহিতে তো ঘুমিয়ে গেছে, আপনারা কি বাহিরে যাইবেন? হ্যাঁ, একটু বাহিরে যাব। কিছু বলবে? মেহেতা সেরেলাক কাল সকাল পর্যন্ত চলবে, তাই আসার সময় নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে কলি, আমরা নিয়ে আসব। কলি, আমরা বের হচ্ছি, তুমি মেহেতার খেয়াল রেখো, মা সন্ধ্যার পরেই চলে আসবে। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে রহিম চাচাকে বলবে, নতুবা আমাকে কল করো। আচ্ছা। দুজনে গাড়িতে করে পার্টিতে উপস্থিত হলো। মাহির হাত ধরে ভিতরে ঢুকলো রোদ। পার্টিতে রোদের কয়েকজন ফ্রেন্ডস আগে থেকেই উপস্থিত ছিল। রোদকে দেখে সামনের দিকে এগিয়ে আসলো তারা। কি রে দোস্ত, তোর বিয়ের ট্রিট দিতে এই পার্টির আয়োজন করলি, আর তুই কি না এত দেরি করে আসলি? ঘটনা কি? সুন্দরী বউ পেয়ে তার আঁচলের নিচে মুখ লুকিয়ে থাকতে হবে নাকি? আমাদের দিকেও একটু একটু খেয়াল কর। শোনো, রাতে ভাবিকে সময় দিস, আর দিনের বেলায় আমাদেরকে দিবি, বলে সবাই হু হু করে হেসে উঠল। রোদ একে একে সবার সাথে মাহির পরিচয় করিয়ে দিল। মাহি, এ হলো রবি, সোহান, সানি, রাহাত আর তুহিন। সবার সাথে একে একে পরিচয়ের পর্বটা সেরে ফেলল মাহি। সবাই পার্টিকে ঘিরেই এনজয় করছে। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজার দিকে চোখ আটকে গেল। মুহূর্তে মাহির চোখ যেন কপালে উঠল। নিজের চোখকে সে বিশ্বাস করাতে পারছে না। দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, মাহির পুরনো ভালোবাসা, আরমান। মাহি চমকে উঠল। রোদ এদিকে এগিয়ে গিয়ে আরমানের হাত ধরে ভিতরে নিয়ে আসলো। আরমানকে মাহির সামনে আনতে সে আসমকে লাফিয়ে উঠল। কি দেখছে সে এসব কিছু? মাহি এখানে কেন? তার মানে কি মাহি রোদের স্ত্রী? রোদ মাহির সাথে আরমানের পরিচয় করিয়ে দিল। মাহি, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আরমান। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। জানো মাহি, আরমানের সাথে ওর প্রেমিকে বেইমানি করেছে। কি না করেছে ওই মেয়েটার জন্য, আমি কত করে ওকে বুঝিয়েছি। মেয়েরা বেইমান, আমার কথাও কখনো শুনিনি। এখন বুঝুক মজা। বিয়ের দিন আরমানের অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা শুনে সেই মেয়েটা বিয়ে ভেঙে দিল। তারপর অন্য একজন টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে নিয়েছে। তবে একটা মজার কথা কি জানো? যেদিন তোমার সাথে আমার বিয়ে হয় সেদিনই আরমানের বিয়ে হওয়ার কথা ছিল। আমিও একই গাড়িতে ছিলাম। আল্লাহর অশেষ রহমত আর মায়ের দোয়ার সাথে থাকার কারণে আমার কিছু হয়নি। আরমানকে হসপিটালে ভর্তি করার পর আমি অফিসে চলে যাই টাকার বন্দোবস্ত করতে, আর তখনই মায়ের কল আসে। তারপর আমি হসপিটালে টাকা দিয়ে মায়ের কাছে যাই। তখনই তোমাকে মা বিয়ে করতে বলে। রোদের কথাগুলো শুনে মাহি তো পুরোই শকড। আরমান রোদের কাঁধে হাত দিয়ে বলে, কনগ্রাচুলেশনস দোস্ত, দোয়া করি সারা জীবন সুখী হও। হুম। আচ্ছা তুই মাহির সাথে কথা বল, আমি ওদিকটা ঘুরে আসছি। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাহি আমাকে ছেড়ে খুব সুখে আছে, তাই না? আমার কি দোষ ছিল বলো তো? হয়তো রোদের মতো আমার এত টাকা ছিল না, কিন্তু দুই বেলা দুই মুঠো ডাল ভাত তো খাওয়াতে পারতাম। জ্ঞান ফেরার পরে যখন শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, তখন আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। বুঝতে পারছিলাম না তোমাকে এভাবে হারিয়ে ফেলবো। মাহির চোখে পানিতে ঝলমল করছে। কথা বলার মতো কোনো ভাষা তার নেই। রোদ এসে আরমানের গায়ে হাত দিয়ে বলে, কি রে দোস্ত, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওই মেয়ের কথা কি মনে পড়লো নাকি? আরমান মাথা নিচু করে তাকায়। শোন, ওইসব ফালতু মেয়েদের চক্করে পড়লে জীবনটা একদমই শেষ হয়ে যেত। তাই যা হয়েছে এটাই মঙ্গল। তাই বলছিলাম কি, পার্টিতে অনেক মেয়ে আছে, দেখ না এখান থেকে কোনটা পছন্দ হয়, আমি তার সাথে তোর করিয়ে দিব। হেসে হেসে কথাটা বলছে রোদ। রাহাত রোদকে ডাকলো। এক্সকিউজ মি। রোদ রাহাতের কাছে চলে গেল। মাহি, এভাবে চুপ করে আছো কেন? কিছু একটা অন্তত বলো। আমার মাথায় কিছুই কাজ করছে না। রোদকে তুমি কি করে বিয়ে করলে? রোদ তো আমার সাথে গাড়িতে ছিল, হঠাৎ করে রোদ কি করে বিয়ে বাড়িতে উপস্থিত হলো? আর তোমার সাথে বিয়েটাই বা কী করে হলো? মাহি কথা বলতে পারছে না, গলাটা যেন আটকে গেছে। খুব কষ্ট করে বলল, আরমান তুমি কেমন আছো? ঠোঁটের কোণে অদ্ভুত হাসি নিয়ে আস্তে করে বলল, তোমাকে ছাড়া কেমন আছি তুমি কি সেটা বুঝতে পারো না? তুমি আমার শরীরের রক্তের প্রতিটি শিরায় শিরায় মিশে আছো। শরীরে রক্ত ছাড়া কি কেউ বাঁচতে পারে তুমি বলো? মাহি আরমানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। চোখ দুটোতে পানিতে টলমল করছে। তুমি এখন আমার বন্ধুর স্ত্রী। তোমার সাথে কল্পনা করাও আমার অন্যায়। সম্পর্কে তুমি এখন আমার ভাবি হও, কিন্তু তোমাকে ভুলে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব না।
কিন্তু আমার মাথার ভিতরে যে প্রশ্নটা ঘুরছে, প্লিজ তার উত্তর দাও, না হলে মরে গিয়েও আমি শান্তি পাবো না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আরমান, তোমরা যেটা শুনছো সেটা আমার নামে সম্পূর্ণ মিথ্যে কথা শুনেছ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকার কথা একটা বারও চিন্তা করতে পারি না। কিন্তু আরমান, আমি এখন অন্য কারো স্ত্রী, তাই আমার ভালোবাসার কবর সেদিনই রচনা করেছিলাম, যেদিন কবুল বলে রোদকে আমার স্বামী হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছি। বিয়ের সব কাজ ঠিকঠাকই ছিল। পুরো বাড়িতে বিয়েকে কেন্দ্র করে খুশিতে বাসছিল সবাই। খুব খুশি হয়েছিলাম, যাকে চেয়েছি তাকে পেতে যাচ্ছি। আনন্দে মনের ভিতরে ঢেউ উঠতে লাগলো। জুমার নামাজ আদায় করে কাজী সাহেব আসে বিয়ে পড়ানোর জন্য। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, তোমার বাবা এসে বলে তুমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছ। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই বিয়েটা সম্ভব না। আমি অলক্ষী অপয়া অপবাদ দিয়ে বিয়েটা ভেঙে দিয়ে বলে আমার সাথে কখনো তোমার বিয়ে দিবে না, সে যতদিন বেঁচে থাকবে। তিনি চলে যাওয়ার পরে আমার মা আমাকে বাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নিল। আর তখনই রোদের মা আমার সৎমায়ের কাছে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব রাখে। অনেক ঝামেলার পরে সৎমায়ের অত্যাচার বাবা ও বিয়ে নিয়ে রাজি হয়। তখন এখন তুমি বলো, সেদিন আমি কি করতাম, কোথায় যেতাম? আমার বিয়েটা করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। আরমান নির্সুপ, বাবা আমাকে মিথ্যে কথা বলেছে, তার মানে তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ। আর আমি তোমাকে ভুল বুঝে কত কিছু বলে ফেলেছি। ও আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মলন হলো না কেন? আচ্ছা, রোদের মা তোমাদের বাসায় কিভাবে গেল? তিনি কি তোমাদের পরিচিত? তিনি আমার মামির বান্ধবী হয়, আর সেই সুবাদে তার এই বিয়েতে আসা। কিন্তু রোদ কি আমাদের বাসা চিনত না? মানে বরযাত্রীর সাথে তো রোদেরও আসার কথা ছিল। তাহলে সে কি জানতো না আমার সাথে তোমার বিয়ে হয়েছে? বিয়ে ভাঙার পর সে আমাকে জেনে শুনে কি করে বিয়ে করতে রাজি হলো? নাকি যেন জেনে শুনে রোদ এমনটা করেছে? না না, রোদ কি করে চিনবে? ও তো জানতোই না আমার বিয়ে কোথায় হচ্ছে, কার সাথে হচ্ছে। তোমার বাসার কথা কি করে সে জানবে? আমি তো বিয়ের দিন 14 বার কল দিতে দিতে তারপর রোদ আসছে। ও আচ্ছা। আরমান মাহির হাতটা ধরে সোফায় গিয়ে বসলো। এ রোদ, ওদিকে দেখতো। আরমান বাবির সাথে হাত ধরে সোফায় বসেছে। কিন্তু কি হচ্ছে এসব কিছু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরমান কি আগে থেকে বাবিকে চিনতো? রোদ তো রাগে ফসফস করছে, সব কিছু যেন তার মাথার উপর যাচ্ছে। আরমান কি মাহির আগে থেকেই পরিচিত? কিছুক্ষণ পরে মনে পড়ল, মাহির বাড়ি আর আরমানের বাড়ি তো একই গ্রামে। তাহলে কি? খুব রাগ উঠল রোদের। এদিকে মাহি চুপ করে সোফার এক কোণে বসলো, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আরমান বুঝতে পারছে মাহির ভীষণ মন খারাপ, তবুও মুড ঠিক করার জন্য বলে, মাহি, আজকে তোমাকে দারুণ লাগছে। আরমান, আমি এখন রোদের স্ত্রী, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আর পারলে আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে ভুলে যেও। ভুলে যাব? হ্যাঁ আরমান, তোমাকে ভুলে যাওয়ার জন্য তো আমি ভালোবাসিনি। প্লিজ আরমান, এসব কথার কোনো ভিত্তি নেই এখন। মাহি প্লিজ এভাবে বলো না। যখন আমি অ্যাক্সিডেন্ট করি তখন আমার চোখের সামনে তোমার মুখটাই শুধু ভেসে উঠেছে। জ্ঞান থাকা পর্যন্ত শুধুমাত্র তোমার কথাগুলোই আমার কানের কাছে শুনতে পাচ্ছিলাম। তুমি জানো না, যখন শুনলাম তুমি অন্য কাউকে বিয়ে করে নিজেকে গুছিয়ে নিয়েছ, তখনই বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তোমার সাথে শেষবারের মতো দেখা করার খুবই ইচ্ছে ছিল, তাই হয়তো আমি এখনও বেঁচে আছি। এদিকে রোদের খুব রাগ উঠল। সামনে রাহাতের গার্লফ্রেন্ড তানহা দাঁড়িয়ে আছে। রোদ তানহার হাত ধরে রুমের ভিতরে ঢুকলো। মাহির চোখ হঠাৎ পড়তেই দেখলো রোদ একটা মেয়ের হাত ধরে রুমে ঢুকলো। আরমান হাসছে। মাহি দেখো, তোমার স্বামী অন্য মেয়েকে নিয়ে রুমের ভিতরে ঢুকলো। আচ্ছা, কেন ঢুকলো? নিজের বউকে এখানে একা রেখে সে কিনা, চিহ, ভাবতেও পারছি না। রোদ এতটা লোয়ার ক্লাসের তবে কবে থেকে হলো? অবশ্য তোমার সাথে তো রোদের কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, তাই হয়তো রাগের বশে এমনটা করছে। মাহি রুমির দিকে একদানে তাকিয়ে থাকে। আরমানের কথা যেন সে শুনছে না। মাহি, আমি কি ঠিক বলছি? কি? রোদের সাথে তোমার কিচ্ছু হয়নি তো? আই মিন, আমি কি বলতে চাচ্ছি তুমি তো বুঝতে পারছো, তাই না? এটা কেমন প্রশ্ন আরমান? প্লিজ বলো না, তুমি কি এখনও ভার্জিন আছো? আরমানের কথাটা শুনে মেজাজ বিগড়ে গেল মাহির। পুরো শরীর যেন জ্বলছিল। কথাটা কিছুতেই মানতে পারছিল না মাহি। মাহির খুবই খারাপ লাগছে, যাকে এতটা বছর ভালোবেসেছে, আর সে কিনা এমন একটা নোংরা কথা জানতে চাচ্ছে। আরমান মাহির গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে মাহি তেলে বেগুনে জ্বলে উঠল। চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে আরমানকে এক্ষুনি গিলে খাবে। এদিকে রোদ মাহিকে কোনো পাত্তাই দিচ্ছে না। সে অন্য মেয়েকে নিয়ে পড়তিতে ব্যস্ত। মাথাটা হঠাৎ করে ব্যথা করছে মাহির। রোদের হাত ধরে তানহা হাসতে হাসতে বেরিয়ে আসে। খুব শক্ত করে রোদের হাত চেপে ধরে রাখে তানহা। আস্তে আস্তে মাহির প্রায় কাছাকাছি চলে আসে তারা।
রোদ, তুমি না দারুণ স্মার্ট। তোমার মতো ছেলে পুরো এলাকায় খুঁজলেও পাওয়া যাবে না। কত মেয়ে যে তোমার পিছনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে তুমি কল্পনাও করতে পারবে না। উফ, তোমার মাঝে যে কি একটা নেশা আছে না, আমি তো হারিয়ে যাই বারবার তোমার ভিতরে। রোদ আর চোখে মাহিকে দেখছে। মাহির মুখটা অন্ধকারে চেয়ে আছে। দেখলেই বোঝা যাচ্ছে যে মাহির মুড ঠিক নেই। কিন্তু কি করবে, আরমানের সাথে যেভাবে করছে সেটা কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। রোদ ইচ্ছে করেই মাহিকে পাত্তা দিচ্ছে না। মাহিও চুপ করে থাকে। দাঁতে দাঁত কাটছে মাহি। ইচ্ছে করছে রোদের গালে কষিয়ে একটা থাপ্পড় মারতে। মেয়েদের সাথে কি করে তো টলাটলি করতে পারে, হ্যাঁ? নিজের বউকে কি চোখে বাজে না, নাকি চোখে কালো চশমা দিয়েছে? এত মানুষের ভিতরে কোনো তামাশা করতে চাচ্ছে না মাহি। তাই তো চুপ করে নিজেকে বহু কষ্টে সামনে নিচ্ছে। কিন্তু কতক্ষণ আর সামলাতে পারবে সেটাই দেখার বিষয়। মাহি রোদের দিকে একটু পর পর আর চোখে দেখছে। মাহির চোখ রোদের দিকে পড়তে সে চোখটা নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থাকে রোদ। তানহা রোদের হাত ধরে পাশে রাখা চেয়ারটায় বসিয়ে দিল। মাহি গিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে। দাঁত দিয়ে ঠোঁট কাটছে মাহি। আরমান এসে আসমকায় মাহির কোমরে হাত দেয়। মাহি কোনো কিছু না ভেবে আরমানের দিকে তাকিয়ে আরমানের গালে সর বসিয়ে দেয়। কিন্তু সেটা সবার আড়ালে, কারণ উচ্চ আওয়াজে গান বাজছিল পার্টিতে। আরমান গালে হাত দিয়ে অন্য পাশ হয়ে তাকিয়ে থাকে। আরমান, তুমি এতটা নোংরা কবে থেকে হলে? তুমি আমার গায়ে হাত দেওয়ার সাহস কী করে পেলে? তোমাকে খুব সম্মান করতাম, কিন্তু আজ থেকে সে সম্মান ভেঙে চুরমার হয়ে গেছে। আমি জীবনে এত বড় একটা ভুল মানুষকে চিনেছিলাম। অবাক লাগছে, মানুষ স্বল্প কয়েকদিনে কি করে এতটা বদলে যেতে পারে। মাহি, আমার কথাটা শোনো। দ্যাটস এনাফ আরমান। আমি মনে করি আমাকে তোমার কি আর কিছু বলার বা থাকতে পারে না। পার্টিতে এসেছো, সো পার্টি অ্যাটেন্ড করে চলে যাও। তুমি নিশ্চয়ই রোদকে চিনো। যদি জানতে পারে তার বউয়ের সাথে তুমি এসব করার চেষ্টা করছো, তাহলে তো তোমাকে জানে শেষ করে দিবে। তখন কি পারবে সবটা সামলাতে? আরমান মাহির হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, কি সমস্যা তোমার, হ্যাঁ? আমাকে ধোঁকা দিয়ে অন্যের ঘরের বউ হয়েছ, এখন আবার আমাকে হুমকি দিচ্ছ? কি করবে রোদ? ডাক দাও, আমি সব সত্যিটা বলে দিই। তুমি আমার সেই পুরনো গার্লফ্রেন্ড ছিলে, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার সম্পর্কে রোদের কি ধারণা চলছে। তখন কি পারবে রোদকে বোঝাতে? পারবে না, কারণ তুমি আমার সাথে বেইমানি করেছ। আর বেইমানি করে কেউ সুখী হতে পারে না। ভালোই হবে রোদ যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর আমি তোমাকে তখন আমার করে নিব। তোমার মনের আশা কখনোই পূরণ হবে না। রোদ এমনটা কখনোই করতে পারবে না। আমি বেঁচে থাকতে এমনটা হতেই দিব না। আরমান মাহির ঠোঁটের কাছে নিজের ঠোঁট আনার চেষ্টা করলো। মাহি আরমানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পাগল হয়ে গেছো নাকি? কি করছো এসব কিছু তুমি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আর এই পাগলামি একমাত্র তুমিই ঠিক করতে পারবে। মুখ থেকে যেটা বললে সে কথাটা আবার ফিরিয়ে নাও। নেক্সট টাইম এমনটা করার চেষ্টা করলে পায়ে জুতো খুলে পিটাবো, জানোয়ার কোথাকার। তুমি আমাকে যতই পিটাও, গালাগালি দাও না কেন, তাতে কিন্তু আমার কিছুই যায় আসে না। আমার শুধু তোমাকে চাই, আর যেভাবেই হোক তোমাকে আমার লাগবেই। তাতে যদি রোদকে খুন করার প্রয়োজনও হয় তবু আমি তাই করব। মাহি আড়াল থেকে বেরিয়ে আসতে গেলে আরমান এসে মাহির হাতটা টেনে ধরে। রোদ রোদের চোখ ওদিকটায় পড়লে সাথে সাথে শরীরে রক্ত গরম হয়ে উঠল। তানহার কাছ থেকে এসে মাহির দিকে আসতেই আরমান মাহির হাতটা ছেড়ে দিল। রোদ সাপের মতো যেন ফুঁসতে থাকে। তারপর মাহির হাত ধরে ওয়াশরুমের ভিতরে নিয়ে গেল। কি হচ্ছে এসব? আরমানের সাথে এমন ডলাডলি কবে থেকে? কতদিন ধরে এমন চক্কর চলছে তোমাদের মাঝে? মাহি, তুমি কি ভুলে গেছো? তুমি আমার স্ত্রী, চৌধুরী বাড়ির একমাত্র বউ, মিহে তার মা। আমতা আমতা করে বলে, আমি কি করেছি? সে তো আমার পিছু লেগেছে। আমার সাথে কে লেগেছে, আরমান? আর তোমার সাথে কি? হ্যাঁ, আমি বলতে পারবো না। চুপ, একদম চুপ। আমি আরমানকে ভালো করেই চিনি। যে ছেলে তার পুরনো ভালোবাসার মানুষটার কাছে গিয়ে একবারও ডিস্টার্ব করছে না, আর সে নাকি তোমার সাথে। মাহি, তোমার চিন্তাভাবনা এত নোংরা আমি আগে জানতাম না। আসলে গ্রামের মেয়েরা এমনই হয়। তারা হলো ক্ষেতের গাট্টি, অসামাজিক। মাহি, তোমাকে তো আমি গোবরে পদ্মফুল ভেবেছিলাম, আর তুমি যা বের হলে তাতে তো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেল। আপনি এসব কী কথা বলছেন? প্লিজ বিশ্বাস করেন, আরমান আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করেছে, আমাকে টাচ করেছে। রোদ মাহির হাত ধরে নিয়ে এসে আরমানের সামনে দাঁড়ায়। আরমান, এসব কি শুনছি? রোদের কথার বলার ধরন দেখে আরমানের গলাটা শুকিয়ে যাচ্ছিল। কথা বলার পরিস্থিতিতে সে ছিল না। তোতলাতে তোতলাতেই বলে, রোদ, কি বলতে চাচ্ছিস খুলে বল। বিয়ে করবি কবে? হেসে ওঠে আরমান। স্বস্তির নিঃশ্বাস নিল আরমান।
তুই আমার জন্য মেয়ে দেখ, তোর পছন্দেই আমি বিয়ে করব। আমি যদি ফসা মেয়েকে এনে বলি বিয়ে করতে, তাহলে কি আমার কথা শুনবি? তুই আমার জানে দোস্ত, তাই বলতে পারিস এক কথায়। আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যেটা বেমানান। তোর উপরে আমার ভরসা আছে। রোদ আরমানকে জড়িয়ে ধরল। আমারও তোর প্রতি অটুট বিশ্বাস আছে, তোকে আমি ছোটবেলা থেকেই চিনি। হুম। রোদ, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এবার আসতে হবে। অন্য একদিন তোদের সাথে জমিয়ে আড্ডা দিব। ওকে। আরমান চলে যায়। রোদ মাহির দিকে তাকায়। দেখলে আমার বন্ধুটা কত ভালো, আর তুমি কি না ওর নামে বাজে কথা বললে? ছি, ভাবতে আমার কষ্ট হচ্ছে। অবশ্যই তো তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তোমার পরিবেশের। মাহি আর 1 মিনিটও না দাঁড়িয়ে পাটি ছেড়ে বেরিয়ে সোজা বাসায় চলে আসলো। রুমের লাইট অফ করে হাঁটুর নিচে মুখ গুজে কাঁদতে লাগলো। আরমানের কথাগুলো মনে পড়ছে, আর বুকের মাঝে বুলেটের মতো যেন বিঁধতে লাগলো। অন্যদিকে রোদের কথা শুনে তো পায়ের নিচের মাটি সরে গেছে। মাহি চলে গেলে রোদ অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্কস করে এতটা ড্রিঙ্কসে হাঁটতেই পারছিল না। পুরো দুনিয়াটা যেন তার কাছে গোল গোল করে ঘুরতে থাকে। রাত প্রায় 1:30। রোদ এখনো বাসায় আসেনি। মাহি সে যে এসে বসেছে, তারপর সেখান থেকে একবারের জন্য আর ওঠেনি। রোদ বাসায় আসে তখন 2:45 বাজে। বাসায় এসে রুমের ভিতরে দরজাটা খুলে দেখে পুরো রুম অন্ধকার। রুমের লাইটগুলো অফ করা। রোদ হাসছে আর যেন ডুলছে। রুমের দরজা খুলে লাইটটা জ্বালিয়ে দেখে মাহি বিছানার উপরে পায়ের ভিতরে মুখ গুজি দিয়ে বসে আছে। রোদের সমস্ত কথা মনে পড়ে গেল। আরমান মাহির হাত ধরেছে, সে কথাটা মনে করছে, আর রাগে সমস্ত শরীর ওর কাঁপছে। একে তো নেশার গড়ে তার উপরে রাগে শরীর গম গম করছে। মাহির পাশে দাঁড়িয়ে মাহির হাত ধরে টানছে। সমস্যা কি তোমার? এভাবে পাটি ছেড়ে একে একেই কেন চলে আসলে? ও হ্যাঁ, বুঝতে পারছি। আরমান তোমাকে ড্রাইভ করে নামিয়ে দিয়ে গেল নাকি? কারণ আরমান চলে আসার সাথে সাথে তুমিও তো বেরিয়ে চলে এসেছো। মাহি নিশ্চুপ হয়ে আছে। কি হলো, কথা বলছো না কেন? আরমানের সাথে কতদিন ধরে চক্কর চলছে এসব? মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না? এত বনিতা করে কথা না বলে সোজাসুজি বলেন। কি বলবো সোজাসুজি? বলার কিছু কি বাকি রেখেছো নাকি? বাহ, এই না হলো পুরুষ মানুষ। আপনি কি করেছেন সেটা কি ভুলে গেছেন নাকি? বউকে পার্টিতে একা রেখে অন্য একটা মেয়ের সাথে মাখামাখি করতে একটুও কি রুচিতে বাঁধলো না? ছি, নিজের চরিত্রেরই ঠিক নেই, আবার এসেছেন আমাকে সার্চ করতে। মাহিকে টেনে বিছানায় নামিয়ে ঠাস ঠাস করে দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিল রোদ। মাহি তো যেন পুরোই হতবাক হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। মাহি ভাবছিল রোদ বোধহয় ভালো হয়ে গেছে, কিন্তু না, সে এখনও রিকশাওয়ালার মতোই বইয়ের গায়ে হাত তোলে, তাও আবার সমস্ত সত্যিটা জানার পরেও। আপনি আমার গায়ে হাত তুলেন কেন? কি অন্যায় করেছি আমি? এই মেয়ে, তোমার সাহস হলো কি করে আমার চোখে চোখ রেখে কথা বলার? কি ভেবেছো তুমি? হ্যাঁ, একটু ভালোবাসা দেখিয়েছিলাম বলে কি তোমার জিম্মি হয়ে হাতে চড়ি পরে বসে থাকবো নাকি? শোনো, তুমি এটা ভুলে যেও না, তোমাকে কিন্তু আমি বিয়ে করিনি, আমার মায়ের কথায় বিয়ে করেছি। এবার বুঝতে পারছি বিয়ের দিন তোমার বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। নিশ্চয়ই তুমি এমন কোনো কাজ করেছ যার কারণে বরপক্ষ বিয়েটা ভেঙে দিতে বাধ্য হয়েছে। আর আমার মা তার একমাত্র ছেলের জন্য রিজেক্ট করা জিনিসটাই নিয়ে এসেছে। কয়েকদিনের ভিতর তোমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আজকে তোমার চরিত্র দেখে সেই দুর্বলতা শেষ হয়ে গেছে। সত্যি আমি খুবই ভাগ্যবান, বিপদ পড়ার আগে সতর্কতার আভাস পেয়ে গেলাম। এবার মাহি প্রচণ্ড রকম ক্ষেপে গেল। আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমার কোন অপরাধের কারণে মারলেন? উত্তর দিন। আমি কি আরমানকে শিখিয়ে দিয়েছিলাম আমার হাত ধরতে? আমি তো আপনাকে বললাম সে আমার সাথে নোংরামি করেছে, কিন্তু আপনি আমার এমন স্বামী যে কিনা নিজের স্ত্রীর কথা বিশ্বাস না করে অন্যের কথা বিশ্বাস করে ছোট লোকের মতো স্ত্রীর গায়ে হাত তুললেন। আপনাকে তো মেডেল দেওয়া উচিত। তাহলে কি করা উচিত ছিল? তোমার ঠোঁটে চুমু খাবো? তুমি যা করেছো তাতে তোমাকে জানে শেষ করে দেওয়া উচিত ছিল। কিন্তু কিন্তু কি থামলেন কেন? মেরেই ফেলুন, সেটাই ভালো হবে। তবুও শান্তি পাবো যে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। আগামীকালকে পেপারের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে। অনেক সময় সুনামে কামাই করতে পারবেন। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। মাহি, একদমই বাজে কথা বলবে না। গলার আওয়াজ নিচু করে কথা বলো। একদমই না। আজ আমি চিল্লাবই। আপনি কি ভাবেন আপনি একাই চালাক আর সবাই বোকা? নেশার করে আছেন তো, তাই দুনিয়াকে হাতের মুঠোয় লাগছে। নেশা কাটুক, তারপর বুঝতে পারবেন আপনি যেটা করছেন সেটা ঠিক ছিল কিনা।
আরমান আমার কোমরে হাত দিয়েছে, তখন কোথায় ছিল আপনার বিবেক? নিজের বন্ধুকে খুব বিশ্বাস করলেন আর নিজের বউকে পা দিয়ে গলাটা চেপে ধরলেন। মাহির কথা শুনে রোদের চোখ দিয়ে যেন আগুন বের হতে লাগলো। আরমান তোমার কোমরে হাত দিয়েছে? মাহি চুপ করে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। রোদ নিজের মাথার চুল নিজেই টানতে লাগলো। কি করবে বুঝতে পারছে না। সত্যি আজ সে এত বড় অন্যায়টা কি করে করতে পারলো? মাহির কথাটা একটাবার হলেও তার বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু কি করলো সে এটা? রোদ নিজের ভুল বুঝতে পেরেছে। সত্যি সে ভুল করেছে, মাহিকে এভাবে একা রেখে আড্ডা দেওয়াটা তার উচিত হয়নি। তার উপরে সে মাহির গায়ে হাত তুলেছে। চিচি, এতটা খারাপ কি করে হতে পারলো সে? নিজের ভুল বুঝতে পেরে ভীষণ খারাপ লাগছে রোদের। মাহি বসা ছেড়ে উঠে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মাথার ভিতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আরমান তার সাথে এমন ব্যবহার কি করে করতে পারলো? সবটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। মাহি হেঁটে গেলেও আরমানের শরীরের আঘাত লাগতো। আর সে কয়েকদিনের ভিতরে এতটা পরিবর্তন কি করে সম্ভব? রোদ মাহির পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাহি শোনো, বাহিরের দিকে তাকিয়ে বলে। জি বলুন। আই এম সরি। কিছুক্ষণ পরে মুখটা রোদের দিকে ঘুরিয়ে বলে, সরি কিসের জন্য? তোমার গায়ে হাত তোলার জন্য। মাহি চুপ করে আছে। আসলে তুমি চলে আসাতে আমার একটু খারাপ লেগেছিল। তার উপরে আরমান তোমার হাত ধরে যেভাবে করতেছিল, তাতে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আর যার কারণে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি কে যে আমার কাছে আপনি সরি বলবেন? আপনি যা করছেন ভালোই করেছেন, এটা আমার প্রাপ্যই ছিল। কিন্তু একটা কথাই আমার মাথায় ঢুকছে না। কি কথা? আপনি তো শুরু থেকে বলে আসতেছেন মোহনা ছাড়া আপনার জীবনে কারো জায়গা নেই। তাহলে আজ যেটা করলেন সেটা কি ঠিক ছিল? আমি আপনার বিয়ে করা বউ, তাই না? কিন্তু আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। অথচ অন্য মেয়ের সাথে এভাবে হাসাহাসি, হাত ধরে হাঁটাহাঁটি, এটা কী ধরনের ভদ্রতা বলতে পারেন? আচ্ছা বলুন তো, কাজ ভাঙলে কত টুকরো হয়? জানি না তো। তবে সে কথা কেউ কি কখনো বলতে পারে? তুমি হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে? এমনি বললাম। এমনি কেউ বলে নাকি? বলো কি হয়েছে? মাহি মুখটা কালো করে বলে, আমার মনটাও আজ ভেঙে ঠিক তত টুকরোই হয়ে গেছে। অনেকভাবে ভেবে দেখলাম, মা ঠিকই বলতো। আমি হলাম অপায়া, অলক্ষী, যে জন্মের সাথে সাথে নিজের মাকে খেয়ে এসেছি। কথাগুলো তখন খারাপ লাগলেও আজ বুঝতে পারছি সত্যিই বলতো মা কথাগুলো। ভাঙা মন নিয়ে কি কখনো কাউকে সুখী করা যায়? আমি হলাম ভাঙা আয়নার মতো, যার কাছে যাব তার সর্বনাশ হয়ে যাবে। বলতে বলতে মাহি দু হাতের তালুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। রোদ বুঝতে পারছে না কি করে মাহিকে সামলাবে। তবুও মাহিকে নিজের বুকের ভিতর টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মাহি প্লিজ ঠান্ডা হও, আমার ভুল হয়ে গেছে। তোমাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। মাহি পুরো স্তব্ধ হয়ে যায়। গলা দিয়ে কথা বের হচ্ছে না। রোদ হাত দিয়ে মাহির মুখটা তুলে কপালে আলতো করে চুমুক দিয়ে আবারও জড়িয়ে ধরল। মাহি রোদকে সরিয়ে দিয়ে বিছানার উপরে উপাস হয়ে শুয়ে পড়ল। রোদ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে। পরদিন সকালবেলা রোদের ঘুম ভাঙল। মাহির এলোমেলো চুলগুলো তার মুখের কাছে উড়ে এসে পড়ল। কিছুক্ষণ নাক দিয়ে মাহির চুলের ঘ্রাণ নিল। মাহির শরীরটা রোদের শরীরের উপর পড়ে আছে। বুকের ভিতরে অন্যরকম অনুভূতি হতে থাকে। রোদের ইচ্ছে করছে মাহিকে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু তাদের ভিতরে এখনও তেমন কোনো সম্পর্ক তৈরি হয়ে ওঠেনি। তাই তো রোদ চুপচাপ হয়ে শুয়ে আছে। মাহির চুলগুলো সরাতে মাহির শরীরে হাত লাগে। আচমকাই লাফিয়ে ওঠে রোদ। মাহির গায়ে প্রচণ্ড জ্বর। জ্বরে সমস্ত শরীর যেন পড়ে যাচ্ছে। সাথে সাথে রোদ মাহিকে বুকের উপর থেকে সরিয়ে মাকে ডাক দিল। রোদের মা দৌড়ে আসে। কি হয়েছে রোদ? মাহির গা তো জ্বরে পড়ে যাচ্ছে মা। রোদের মা এসে মাহির কপালে হাত দিয়ে বলে, ইস, মেয়েটার শরীর তো পুরোই গরম। দ্রুততার সাথে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে মাহির মাথায় ডালতে থাকে। বারবার গা হাত পা মুছে দিচ্ছে, কিন্তু জ্বর কমছে না। শরীরের তাপমাত্রা যেন বেড়েই চলছে। রোদ জ্বর তো কিছুতেই কমছে না, এখন কি করব? আমার তো কিছু ভালো লাগছে না। মা একটু ওয়েট করতে হবে, ডাক্তারকে আমি খবর দিয়েছি, বিকাল নাগাদই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। এদিকে মাহি জ্বরের করে আবল তাবল বকতে শুরু করে। বারবার রোদের কথা বলছে, প্লিজ আমাকে মারবেন না। আমার কথা আপনি কেন বিশ্বাস করছেন না? আমি কোনো কাঠের পুতুল না। এসব বলতে বলতে মাহি ঘুমিয়ে পড়ে। রোদের মা মাহির কথাগুলোর কোনো অর্থ খুঁজেই পাচ্ছে না। দু চোখে তার শুধু অশ্রু। রোদেরও সেম একই অবস্থা। ভিতরটা হু হু করে কেঁদে উঠেছে। বিকালে ডক্টর এসে মাহিকে দেখে প্রেসক্রিপশন লিখে দিয়ে যায়। 3 দিন পর পর জ্বরটা কেমন হয় জানাবেন। জ্বর যদি না কমে তাহলে কিছু টেস্ট করতে দিতে হবে। ঠিক আছে ডাক্তার।
রোদ মাহির পাশে শুয়ে আছে। সকাল থেকে রোদ মুখে একটা খাবারও তোলেনি, এমনকি এক ফোঁটা পানিও না। সারাক্ষণ মনমরা হয়ে মাহির পাশে বসে আছে। অনেক রাতে মাহির শরীর থেকে জ্বরটা ছেড়ে যায়, সাথে সাথে ঘামে সমস্ত শরীর ভিজে যায়। কি করবে এত রাতে? মাকে ডাকবে? না, তিনি তো একটু আগেই গেল, এখন তাকে ডাকাটা ভালো দেখায় না। রোদ ভেজা তোয়ালে দিয়ে জামার নিচে হাত পা ভালো করে মুছে দিল, চোখ বন্ধ করে। বেশ কয়েকবার হাত পা নড়াচড়া করায় ঘুম ভেঙে যায় মাহির। চোখ মেলে তাকাতে মাহি বলে, এ কি আপনি? নিজের শরীরের দিকে তাকিয়ে নতুন জামা পরে আছে দেখে লজ্জায় চোখটা বন্ধ করে থাকে। মাহি তাড়াতাড়ি বিছানা দিয়ে নেমে সরি বলে দ্রুত ওয়াশরুমে ঢুকলো। মাহির বুকটা দুকপুক করে কাঁপতে শুরু করেছে। কি হলো এটা? রোজ শরীরের কাপড় চেঞ্জ করে দিয়েছে আমাকে। লজ্জায় মাহি শেষ। জ্বর আসার আর সময় পেল না। মাহির মুখ লাল হয়ে গেল। এদিকে রোদের অবস্থাও যাচ্ছে তাই। মাহির স্পর্শে রোদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেল। মাহি যেন তার বুকের ভিতরে আগুন জ্বলিয়ে দিয়েছে। কি হচ্ছে এসব? মাহিকে সে সত্যি ভালোবেসে ফেলেছে? কিচ্ছু ভালো লাগছে না তার কাছে। মাহি যেন তাকে প্রতিনিয়ত চুম্বকের মতো টানছে। চোখ বন্ধ করলে শুধু মাহিকে দেখতে পাই। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা এসে রোদের পাশে শুয়ে পড়ল মাহি। কপালে হাত দিয়ে অন্য পাশ করে শুয়ে পড়ে রোদ। আরমানের পুরো রুম অন্ধকার হয়ে গেছে। গন্ধ ভরে গেছে রুমটা। আরমান ফ্লোরে বসে আছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। পুরো রুমে পড়ে আছে সিগারেটের ফিল্টারগুলো। পাশে কয়েক প্যাকেট সিগারেটের খোসা পড়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। মাথায় হাত দিয়ে বলছে, মাহি, তুমি সুখী হও সেটাই কামনা করি। আমি জানি থাকলে তুমি রোদকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারতে না, তাই বাধ্য হয়ে তোমার সাথে এমন ব্যবহার করেছি যাতে তুমি আমাকে ঘৃণা করো আর রোদকে ভালোবাসো। তুমি সুখে থাকলে তোমার আইমান খুশি হবে। কথাগুলো বলছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আরমানের। মাহি, আমি কখনো সিগারেটের গন্ধ সহ্য করতে পারতাম না, কিন্তু আজ আমি সিগারেট খেয়ে যাচ্ছি। আগে শুনতাম সিগারেট খেলে নাকি বুকের যন্ত্রণা কমে, তাই আমিও খাচ্ছি। তোমাকে বলে থাকতে গেলে সিগারেট খেয়ে আমাকে আপন করতে হবে। ইচ্ছে ছিল দুজনে একসাথে পথ চলব, কিন্তু সে আশা আমার সম্পূর্ণই রয়ে গেল। এক বুক কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে থাকবো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমার সংসার। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।